প্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রাশেদ ভাইকে দিয়ে। রাশেদ ভাই, কেমন কাটলো নববর্ষ? কতটা সর্বজনীন ছিল এবারের নববর্ষ? আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম, যেহেতু আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে আমার কাছে যেটি মনে হলো যে অন্যবারের তুলনায় মানুষের ভিতরে বেশ আনন্দের মাত্রাটা বেশি এবং সবাই অনেকে হয়তো আসলে গতবারও আসতে পারেনি। তবে এইবার বিশেষ করে যারা ভিন্ন মতের রাজনীতি করতো, যেমন ছাত্রদল বা ছাত্র শিবির বা ছাত্র অধিকার পরিষদ, সবাই মোটামুটি কিন্তু ক্যাম্পাস মুখী ছিল বা ক্যাম্পাসে আড্ডা দেওয়া এবং এই উৎসব পালন করা, অর্থাৎ আমরা যে ধরনের আসলে একটি সার্বজনীন ক্যাম্পাস প্রত্যাশা করেছি সেটি কিন্তু আমার কাছে পরিলক্ষিত হয়েছে। এবং সকালবেলা যেটি দেখলাম যে অন্যবারে মানে হাসিনার সময়ে যেটি হয়েছে যে আমাদের পয়লা বৈশাখের যে সংস্কৃতি সেটাকে আসলে ভারতীয় সংস্কৃতির আদলে করা হয়েছিল। তবে এইবার যেটি হয়েছে যে ওই সংস্কৃতি আসলে মানুষ গ্রহণ করবে না, যে কারণে দেখবেন যে এইবার কিন্তু অনেক কিছু আসলে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে আপনার মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করবে সেই ধরনের প্রতিকৃতি আমরা এবার আসলে লক্ষ্য করিনি। এবং বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা এই নামটি নিয়ে আসলে অনেক আপত্তি ছিল, বিশেষ করে যারা আলেম সমাজ রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা বা সচেতন মুসলিম সমাজ। তবে এইবার যেটি হয়েছে, যেহেতু আনন্দ শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে, মোটামুটি এটি আসলে একটি সার্বজনীন উৎসব হিসেবেই সবার কাছে পরিচিতি পেয়েছে। তো আমার কাছে আসলে আমার দৃষ্টিতে এরকম লেগেছে যে এইবারের যে পয়লা বৈশাখ এটা আসলে 53 বছরের মধ্যে সবথেকে ব্যতিক্রম। এবং এই অনুষ্ঠান আসলে অন্য সময়ের তুলনায় যে কোনো আসলে রাজনৈতিক সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পয়লা বৈশাখ এটা আসলে সার্বজনীনভাবে পালিত হয়েছে। রহমতুল ভাই, ভাই বলছিলেন যে এবার 53 বছরের মধ্যে ব্যতিক্রম। আপনার চোখে কি ধরনের ভিন্নতা চোখে পড়েছে কিনা বা কেমন কাটালেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বাংলা ভিশনের অসংখ্য দর্শক শ্রোতা বন্ধুদের আমার সহালোচক জনাব রাশেদ খান, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসলে একটি ব্যতিক্রম ধর্মী উৎসব কিন্তু আজকে পালিত হয়েছে, বিশেষ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্ভয়ে নিঃসংকোচে মনে আনন্দ নিয়ে এই নববর্ষটাকে উদযাপন করেছে, যেটার প্রতিফলন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে নিজেও অনেক খুশি যে মানুষের এই প্রাণ উজাড় করে বাংলা নববর্ষকে যেভাবে বরণ করে নিয়েছে। বিশেষ করে আপনার কিছু কিছু বিষয়ে যে মতপার্থক্যতা ছিল, আপনার ধরেন বাংলা নববর্ষ এটা মুসলিম সংস্কৃতির আলোকে এর আগে দীর্ঘদিন যাবৎ পালিত হয়নি। একসময় বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা হতো, এটাকে একটা পর্যায়ে গিয়ে মঙ্গল শোভাযাত্রা পরিণত করা হয়েছিল। তো মঙ্গল শোভাযাত্রা এটা তো বাঙালিদের সংস্কৃতি নয়। তো মঙ্গল শোভাযাত্রা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মহলে একটা ক্ষোভ ছিল, কিন্তু এটা বাস্তবায়ন করার মতো কোনো কি ধরনের মঙ্গল শোভাযাত্রা এটা কারা পালন করে? মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল প্রদীপ এগুলি কোত্থেকে এসছে? আমি এটা ধর্মীয় আঙ্গিকে যদি নাও যাই, বাঙালি মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে এটা যায় না, এটাই স্বাভাবিক। তো আনন্দ নববর্ষের দিনে একটা আনন্দ শোভাযাত্রা হবে, আনন্দ র্যালি হবে, এটাই স্বাভাবিক। বরং আমি মনে করি এতে করে মানুষের মধ্যে একটা চমৎকার রকমের একটা পরিবেশ বিরাজ করেছে এবং এটাই কাম্য ছিল। এবং এটা কোনো জায়গায় আপনি কোনো ঘাটতি দেখবেন না। আজকে বিশেষ করে আপনার বিকেলের দিকে এই যে মানিক বে এভিনিউতে যে উৎসব, চমৎকার উৎসব, সমস্ত মানুষ প্রাণ উজাড় করে সেটা বর্ষবরণ যেটাকে বলে সেটা করেছে। সো আমি সেদিক থেকে মনে করি যে অত্যন্ত চমৎকার পরিবেশ আজকে দিনটা অতিবাহিত হয়েছে। জি, আপনার কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ভারতীয় সংস্কৃতির আদলে আগে নববর্ষগুলি পালন করা হতো। তো
এবার আমরা দেখলাম যে ফেসিস্টের মুখচ্ছবি আপনার দেওয়া হয়েছে। তো এই যে সংস্কৃতির যেই আপনি বলছেন ভারতীয় সংস্কৃতি, এটা কি আসলেই মানে ফেসিস্ট চলে যাওয়ার পর পুরোপুরিভাবে কি আমরা ওই সংস্কৃতি থেকে বের হতে পেরেছি? না, আমার কাছে যেটি মনে হয়, দেখেন বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটি আসলে হাসিনার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চর্চার জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারিনি। কিন্তু বিশেষ করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট যদি আপনি দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু মানুষের স্লোগান ছিল যে আপনার ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। হাসিনার বিরুদ্ধে যেমনিভাবে স্লোগান হয়েছে, ঠিক একইভাবে কিন্তু মোদির বিরুদ্ধেও বাংলাদেশে স্লোগান হয়েছে। এবং মানুষ কিন্তু খুব ব্যাপকভাবে বুঝে ফেলেছিল যে আসলে বাংলাদেশে যে গভর্নমেন্ট আপনার ক্ষমতায় ছিল জোরপূর্বক, সেই গভর্নমেন্ট আসলে কোনোভাবেই জনগণের সরকার না। এই সরকারকে বিভিন্নভাবে বসিয়েছিল আপনার ভারত বা মোদি বা বিজেপি। এটি কিন্তু মানুষের ভিতরে এক ধরনের উপলব্ধিবোধের জায়গাটা ছিল। এবং হাসিনাকে যে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছিল না, তো মানুষ মনে করছিল মূলত আসলে হাসিনা এতটাই শক্তিশালী হয়ে ওঠার মূল কারণ হলো ভারত, যে কারণে কিন্তু ভারতীয় পণ্য বর্জনের মতন আন্দোলন কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং সেই আন্দোলন কিন্তু আপনার রাজনৈতিক মহল থেকে শুরু করে আপনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মহলেও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কেন হলো এটি হওয়ার মূল কারণ হলো যে আসলে ভারতের যে সংস্কৃতি, ভারতের আধিপত্যবাদ, ভারতের যে আপনার গোয়েন্দা সংস্থা র, তাদের যে কার্যক্রম, সেটা কিন্তু আমাদের ওই ডিজিএফআই থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত কিন্তু আপনার পরিবিস্তার লাভ করেছিল। যেটি আমরা বিভিন্ন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার কাছ থেকে শুনেছি যে আপনার ক্যান্টনমেন্টের মধ্যেও আপনার রর আনাগোনা রর অফিস ছিল। আয়নাঘর নিশ্চয়ই আপনি দেখেছেন যে আয়নাঘর যদি থাকতে পারে, তাহলে কিন্তু রর অফিস ক্যান্টনমেন্টের মধ্যে থাকা কিন্তু খুব বেশি মানে এটা আসলে অমূলক নয়। তো সেই জায়গায় এখনো পর্যন্ত পুরোপুরি আসলে ভারতের যে আধিপত্যবাদ, সেটি ধ্বংস হয়ে গেছে বলে আমি মনে করি না। কারণ কি? কারণ দেখেন যে হাসিনা পালিয়ে গেছে বা হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, কিন্তু হাসিনার যে মেকানিজম, ফ্যাসিবাদ তন্ত্র, সেটি এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, র্যাবে রয়েছে, বিজিবিতে রয়েছে। অর্থাৎ আপনার হাসিনা যে আসলে ফ্যাসিবাদ তন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল বা যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, শুধুমাত্র হাসিনা ব্যক্তি হিসেবে পালিয়ে গেলেও তার তৈরি, তার আবিষ্কৃত যে প্রতিষ্ঠান সিস্টেম, প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়ে গেছে। দেখেন, আপনি দেখেন যে ডিবি প্রধান, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী তার ভাল লাগে নাই, মানে সোজা কথায় বলতে গেলে মানুষটাকে তার পছন্দ হয়নি, তার চেহারা হয়তো তার কাছে ভালো লাগে নাই, কিন্তু মানুষটার কাজ ভালো। তারপরে এই মানুষটা যিনি আসলে আপনার ওই আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বঞ্চিত হলো। অনেক সরকারি কর্মকর্তা আমার সাথে এসে কথা বলে, আজকেও দুজন এসে কথা বলেছে, তারা আক্ষেপ প্রকাশ করলেন যে রাশেদ ভাই, ওই আমলেও আমরা বঞ্চনার শিকার হয়েছি, ঠিক এই আমলেও আমরা বঞ্চনার শিকার হচ্ছি, তাহলে কোথায় পরিবর্তন হলো? এবং দেখেন ডিসি নিয়োগের কেলেঙ্কারি আপনি নিশ্চয়ই জানেন, সেখানে কি হয়েছিল? সেখানে যেটি হয়েছিল যে আপনার আওয়ামী লীগের তালিকার ডিসি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ যাদেরকে তালিকা করেছিল ডিসি নিয়োগ দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হয়েছিল এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং ওই বিএনপি বা জামাতের তকমা দিয়ে যাদেরকে 14-15 বছর বঞ্চিত করা হয়েছে, তারা কিন্তু এখনও বঞ্চনার শিকার হচ্ছে। কারণ কি? কারণ হলো যে এই সরকারের কতিপয় উপদেষ্টা মনে করছে যে আওয়ামী লীগের ওই যারা সুবিধাভোগী, এদেরকে চাপে রেখে আমরা আসলে যেভাবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো, বিএনপি জামাত ঘরানার যে সকল অফিসাররা রয়েছে তাদেরকে দিয়ে আসলে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করাতে পারবো না। তার মানে কি হলো? তার মানে এই যে কর্মকর্তারা, তারা যে আওয়ামী লীগের আমলে যেমনিভাবে বঞ্চনার শিকার হয়েছে, এখনও আসলে একই ধরনের বঞ্চনার শিকার হচ্ছে। অর্থাৎ তার মানে কি? তার মানে হাসিনার পতন হলেও হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ন্যূনতম পতন হয়নি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এখনো পর্যন্ত আমরা আসলে ধ্বংস করতে পারিনি। রহমতুল ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে রাশেদ ভাই বলছিলেন যে ফ্যাসিবাদ তন্ত্র সব জায়গায় রয়ে গেছে, এবং তো আপনি কি মনে করেন যে কেন এই ফ্যাসিবাদ তন্ত্র ভাঙা যাচ্ছে না? আসলে আমি প্রথমত বলবো যে তাদের অভিজ্ঞতার অভাব, আর
যে বিষয়টা রাশিদ সাহেব বলছিলেন যে আপনি সাংস্কৃতিক অঙ্গন থেকে এই যে প্রথম দিনের কথা বলেন পয়লা বৈশাখের সংস্কৃতি, এটা আপনি পরিপূর্ণভাবে ভারতীয় আগ্রাসন মুক্ত করতে পেরেছেন কিনা? সাংস্কৃতিক উপদেশটা কি? তিনি এবং তার মিসেস গত বছরও তো হাসিনার সঙ্গে একসাথে পয়লা বৈশাখ উদযাপন করেছে, এটার তো ডকুমেন্টারি সব কিছু আছে। আজকে আপনি এখানে আসার পরে তার মন মগজ সব কিছু কি চেঞ্জ হয়ে গেছে? কোত্থেকে আসলো? তো মূল জায়গায় আপনি এই মঙ্গল শোভাযাত্রার নাম চেঞ্জ করার জন্য তো তাকে মনে হয় হাতে পায়ে ধরে বুঝায় নিছে কিনা আমার কাছে সেটা সন্দেহ হচ্ছে। আপনি এই যে ধরেন ডিবির প্রধানের কথা যে বললেন রাশিদ সাহেব, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে উনি গ্রেফতার করছিলেন। সে ডিবি প্রধানকে হঠাৎ করে সরিয়ে নেওয়া হলো। হেড অফিস থেকে নাকি বিশেষ সহকারী হেড অফিস থেকে বলা হচ্ছিল যে তুমি আমাদের নির্দেশ ছাড়া কাউকে গ্রেফতার করবে না। তিনি আওয়ামী সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে তারপর ধরতেছিলেন, পছন্দ হয় নাই ডিবি প্রধান, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। মানে স্তম্ভিত আমরা। কারণটা কি? এই কয়েকদিনে কয়েকজনের গ্রেফতারের পরেই কিন্তু তার এই বদলিটা, তার ব্যাপারে এরকম কোনো আমরা পাইনি। অর্থাৎ রন্ধ্রে রন্ধ্রে যে তারা রয়ে গেছে। এরপরে যেই কয়েকজন আছে যে সমস্ত কথাবার্তা বলেন, উপদেষ্টাদের একজন বলেন যে আমরা যে নির্বাচিত না, কে বলছে? আরেকজন বলেন যে জনগণের ম্যান্ডেট নিয়েই তো আমরা আসি। আবার উপদেষ্টাদের উপদেষ্টা তারা আবার বিভিন্নভাবে যে সমস্ত কথাবার্তা বলেন যে নির্বাচিত সরকারের আমলে নির্বাচনের মাধ্যমে নাকি যে সমস্ত লোকজন আসে তাদের নাকি পছন্দ। তার মানে কি? নির্বাচনকে ভয় পায়। নির্বাচন থেকে দূরে সরানোর জন্য তারা উপদেষ্টারাও এখন উপদেশ দেওয়া শুরু করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে আপনি যদি কংক্রিট অভিজ্ঞতার অভাব থাকে, সদিচ্ছার অভাব আমি আগে মনে করতাম না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে সদিচ্ছারও কিছু অভাব আছে। কারণ যারা নামই যেই গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে অবস্থান করে যখন বলতে থাকেন যে আমরা নির্বাচিত না, কে বলেছে? এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী কথাবার্তার সঙ্গে মিলে যায়। হাসিনাও তো এইভাবে বলতো। হাসিনা কিন্তু এইভাবে বলতো যে আমাকে জনগণ 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, সেটা রাতের ভোট হোক, ভোট ছাড়া হোক, সে কিন্তু এই সমস্ত কথাবার্তা বলতো। এই যে রন্ধ্রে রন্ধ্রে আপনার যে ফ্যাসিবাদের ভূতগুলো রয়েছে, এই ভূতগুলো হয় ছাড়ানোর কোনো প্রচেষ্টা নেই, অথবা তাদের অভিজ্ঞতার অভাবে তারা ছাড়াতে পারছে না। এইখানটাতে যে পরিস্থিতি এখনো বিরাজমান, এটা খুব ভয়াবহ এবং দুঃখজনক। এর থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আমরা এই যে চেতনার কথা বলি, হাসিনা যেরকম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, ঠিক এই আগস্টের চেতনার নাম শুধু মুখে উচ্চারণ হবে, কিন্তু আগস্টের মূল যে চেতনা, আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বারবার পদদলিত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। জি রাশিদ ভাই, আপনার কাছে আসছে। আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে সরকারের মধ্যে ফ্যাসিবাদতন্ত্রের লোকজন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা এই সরকার যখন গঠিত হয় তখন তো ছিলেন সে সময় বঙ্গভবনে, তো এর দায় কি আপনারা এড়াতে পারেন কিনা? আর আপনারা কেন তখন বিরোধিতা করেননি, নাকি চিনতে পারেননি তাদেরকে? দেখেন, এই সরকারের যারা আসলে উপদেষ্টা হয়েছে তাদের কয়েকজনকে আমরা মোটামুটি বেশ 7-8 বছর ধরেই চিনি। তাদের কাউকে কাউকে আমি বিভিন্ন সময় আমি নিজে ফোন দিয়েছি, আমি বলেছি যে আমরা এই প্রোগ্রামটি আয়োজন করেছি, আপনি যদি আসেন ভালো হয়। আপনারা যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের কথাগুলো মিডিয়া ভালোভাবে আপনার প্রচার করে, আপনারা আসলে এই প্রোগ্রামটি হাইলাইটেড হবে। তারা আসলে নানান ধরনের অজুহাত দেখিয়েছে। আমি চাইলে নাম সহ বলতে পারি, কিন্তু তাদেরকে আমি বিব্রত করতে চাচ্ছি না। এর আগে মানে এনসিপির একজন নেতা হান্নান মাসুদ, সেও কিন্তু এই কথা সেম কথা বলেছিল যে যাদেরকে প্রোগ্রামে ডেকেও পায়নি তারা হয়ে গেছে উপদেষ্টা। আপনি নিশ্চয়ই সেটি শুনেছেন। তো আমি আসলে সেম অভিজ্ঞতা আসলে আমারও রয়েছে। দ্বিতীয়ত ভাই যেটি বললেন, দেখেন এই যে আপনার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি আসলে কে? তিনি তো আসলে গতবারও আসলে হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন। তার সহধর্মিনী, আমি সম্মান করে বলছি, তিনি কিন্তু শেখ হাসিনা হয়েছিলেন, হননি, সিনেমা করেছেন।
শেখ হাসিনার চরিত্রে। এবং তিনি গত 7 আগস্ট ফেসবুকে তিনি লিখেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রথম দায়িত্ব হবে আগে ধানমন্ডি 32 বাড়িটা আপনার প্রদর্শন করা, দেখে আসা, ভিজিট করা, এই কথা লিখেছিলেন। এখন বলেন, এই যে মানুষগুলো ফারুকী সাহেবরা, তারা কি একটিবারের জন্য বলেছে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এদেরকে নিষিদ্ধ করতে হবে? কোনো একজন উপদেষ্টা বলেছে? বলেনি। গণহত্যার বিচার নিয়ে কোনো হইচই আছে? আদৌ কি গণহত্যার বিচার হবে? আজকে আপনি একটি উৎসব পালন করলেন, আপনি চাইনিজ এম্বাসির সহযোগিতায় আপনি ড্রোন ভিডিও বা প্রতিকৃতি দেখালেন, আবু সাইদের দেখালেন। আবু সাইদের পরে দ্বিতীয় শহীদকে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। আপনি ভুলে গেলেন এত সময়? এই যে রাজনৈতিক কারণে একজন রাজনৈতিক কর্মীর যে ত্যাগ, সেটা অস্বীকার করা, এটা তো গণহত্যার বিচার না করার শামিল। এই যে ইতিহাস মুছে ফেলার যে প্রচেষ্টা, সেটা তো আমরা তাদের মধ্যে দেখতেছি। আচ্ছা, 24 সালের গণ অভ্যুত্থান কিভাবে শুরু হলো আপনি বলেন তো? সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন, কিভাবে শুরু হলো আপনার কাছে আমি শুনতে চাই। আপনি যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে ভালো হতো, কারণ আপনি তো অবশ্যই দেখেছেন, সঞ্চালক। তো আমি সেটা বলতেছি যে আপনি সাংবাদিক হিসেবে আপনি দেখেছেন যে 2018 সালে আমরা কত সংগ্রাম করেছি। আপনি তো উত্তর দিতে পারবেন না, কিন্তু আমি প্রশ্ন করলাম। এরকম অসংখ্য প্রশ্ন হচ্ছে, ভাইকে করতে পারি, অনেককে করতে পারি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে তো ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়। সরকারের কোনো একজন ব্যক্তি কি বলে যে এই অভ্যুত্থান 36 দিনে হয়নি? দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় সরকারের পতন হয়েছে। সরকারের কোনো একজন উপদেষ্টা স্বীকার করে না। অর্থাৎ আমরা যে জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি, আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি যে এই 24-এর গণ অভ্যুত্থানের মানে তিনি কারাবরণের শিকার হয়েছেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন, একটানা 10 দিন রিমান্ডে থাকার পরে এরপরে তিনি কিন্তু আপনার কি বলেছিলেন, তিনি পুলিশের হাতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ করা, যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এই যে সাহসিক বক্তব্য কয়জন ব্যক্তি দিয়েছে বাংলাদেশে? ওই সময় সমগ্র জায়গায় কিন্তু আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই উপদেষ্টাদের কোনো একজন কি এই যে অন্যদের অবদান স্বীকার করে? আচ্ছা, কোনো একটা দিন কি বলেছে যে বিএনপির এই আন্দোলনে এই ভূমিকা ছিল, জামাতের এই ভূমিকা ছিল, প্রত্যেকটা দলের এই ভূমিকা ছিল? দেখবেন বলবে না, শুধুমাত্র বলবে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে, ছাত্ররা আমাদের, জনগণ আমাদের সমর্থন দিয়েছে, ছাত্ররা এখন যা চায় আমরা তাই করব। তো ছাত্র বলতে কি সব ছাত্ররা? না, সব ছাত্ররা এখন এগুলো চায় না। দেখবেন যে আপনি নিশ্চয়ই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন কি চায়। তারা কিন্তু কতিপয় উপদেষ্টাকে গালি দিয়েছে, ফেসবুকে নিশ্চয়ই দেখেছেন যে কতিপয় উপদেষ্টাকে গালি দিয়েছে যে বেটা তুই এই কথা বলার কে। আলেম ওলামাদের নিয়ে যখন নানান ধরনের বক্তব্য দেওয়া হয় তখন কিন্তু গালি দিয়েছে, আমি নিজে শুনেছি। তো যাই হোক, এখন আর তাদের মুখে ওই আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বয়ান শোনা যাচ্ছে না। হাসিনা যেমনিভাবে উন্নয়নের কথা বলতো, ছাত্রদের একটা বড় অংশ তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যারা রক্ত দিয়েছে তারা তো ক্লাসেও ফিরে গেছে। এক্স্যাক্টলি। তো ওই যে হাসিনা যেমনিভাবে শুধু উন্নয়নের গল্প আমাদেরকে শুনিয়েছে, আসলে আমরা এখন গণহত্যার বিচার নিয়ে কোনো গল্প আমরা শুনছি না। আমরা শুনছি না যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হবে কি হবে না। গণহত্যার বিচার শুরু হওয়ার প্রথম ধাপটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখন কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধের বয়ান নাই। তার মানে কি? তার মানে যদি আমি স্পষ্টভাবে বলি, আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় তারা চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। জাতিসংঘ তো নিজেই বলে দিয়েছে। এবং এই জুজুর ভয়ে এখন যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, যারা বিদেশ নির্ভর, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কারণ আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ না করেন, কি হয়েছিল আসলে 71-এর পরে একবার গণহত্যা বাংলাদেশে হয়েছে না, এবং সেটা শেখ মুজিবের নেতৃত্বে। এবং 24-এ কি হলো? 24-এর আগে কিন্তু 96 ইলেকশনে হাসিনা হাতে তসবি নিয়ে তিনি ঘুমটা পড়ে তিনি মানে মৌলবী সেজে, এক প্রকার মহিলা মৌলবী যদি বলি, সেজে তিনি বলেছিলেন যে অতীতের সমস্ত ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমাদেরকে ক্ষমা করে আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেন। এর বিনিময়ে কি হলো? 24-এর এই যে গণহত্যা চালালো, আওয়ামী লীগকে যদি আপনি জিয়ে রাখেন, তাহলে এই আওয়ামী লীগ কিন্তু একবার ফিরে কিন্তু এই যে বিপ্লবীরা বলেন, আমরা বলেন, বিএনপি, জামাত, সবাইকে কিন্তু ফাঁসি দিবে। সুতরাং আমাদের যে দাবি, আমি এটি বলে শেষ করবো, সেটি হলো গণ অধিকার পরিষদ দাবি জানিয়েছে, সরকারকে বলেছে, প্রথমত আমরা গণহত্যার বিচার এবং আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমাদের 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আই রিপিট, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আমাদের 3 নম্বর দাবি হলো এই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত সময়ের মধ্যে করে গণহত্যার বিচার করে অবশ্যই ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব।
সরকার যদি আন্তরিক হয় তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ইলেকশন সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টা তো ডিসেম্বরের কথা বলেছেন। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলো এখন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা চাই, এটি নিয়েও কিন্তু নানান ধরনের জলঘোলা। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি রহমতুল্লাহ কাছে আসছি। সেটা হচ্ছে যে ভাই বলছিলেন যে গত 16 বছর রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, সেটি বর্তমান সরকার স্বীকার করতে চায় না। তো স্বীকার করলে আসলে মানে মানে সমস্যা কোথায়? দেখুন, কে স্বীকার করলো আর না করলো, আমি সরকার স্বীকার করুক আর না করুক এদিকে আমার কোনো আগ্রহ নেই। শব্দটা তো অভ্যুত্থান। অভ্যুত্থান তো হঠাৎ করে হয় না। অভ্যুত্থান তো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সর্বশেষ যে বিস্ফোরণটা ঘটে সেটা নামে অভ্যুত্থান। এটা কেউ স্বীকার না করলেও এইটাই তো বাস্তবতা। কোনো অভ্যুত্থানই তো 1 দিন, 3 দিন, 7 দিন, 36 দিন, 40 দিনে সম্ভব না। আর এদেশের মানুষ জানে। আপনি আজকেও আমি একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, ডিবি হারুন বলছিল যে এই যে এগুলি যারা করছে তারা কেউ ছাত্র না, এরা জামাত, এরা বিএনপি, এরা শিবির, এই ক্যাডার, তাদেরকে আমরা খুঁজে বের করব যেখানেই থাকুক না কেন। তো কাদেরকে খুঁজছে পুলিশ? জেলে গিয়েছে কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলে গিয়েছে শহীদুদ্দিন চৌধুরী এনি। জেলে গিয়েছে বিএনপির নেতারা। তাদেরকে কেন জেলে নেওয়া হলো? আন্দোলন যদি কয়েকজন ছাত্রই করে, বা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন গুটি কয়েক ছাত্র যারা আইনমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আইনমন্ত্রীর বাসা থেকে বের হয়ে বলেছে যে এই সমস্ত জ্বালাও পোড়াও এই সমস্ত ইসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের আন্দোলন এখানে শেষ। তো এই জিনিসগুলোর বাস্তবতা হচ্ছে খুব, এই যে আপনার সার্জিস আলম সেই দিন কালকেই তো বলছিল তার যে কথাবার্তা, এবং একজনকে বলে যে ইভেন আমার দুঃখ হয় যে প্রধান উপদেষ্টার মুখপাত্র, তিনি মনে হয় রাষ্ট্রেরও মুখপাত্র, উনি বলতেছেন যে উত্তরবঙ্গ থেকে একজন প্রধানমন্ত্রী, উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তারপর বললেন যে প্রধানমন্ত্রী একটা উত্তরবঙ্গ থেকে আমরা দেখতেও পারি। এইটা তো ওই সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে, সরকারকে বিতর্কিত করে। এবং এই 15 বছরের আন্দোলন কে করেছে, কারা জেলে গিয়েছে, কারা গুম হয়েছে, কারা নির্যাতনের শিকার হয়েছে, কারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের পাড়ায় ঘুরে বেরিয়েছে, কারা 300-400 মামলা নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত জেলখানা থেকেছে, বাইরে ঘুরে বেরিয়েছে, এগুলো তো দেশের মানুষ জানে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা নির্বাচিত বা নির্বাচন ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলেন, আপনারা যদি খায়েশ থাকে আপনারা ক্ষমতা থেকে পদত্যাগ করে আপনি নির্বাচনে আসেন, আপনি জনগণের কাছে যান। নির্বাচিত ভোট ছাড়া তো নির্বাচনে কোনো সুযোগ নেই। ভোটের মাধ্যমে যদি আপনি নির্বাচিত না হন, সেই সরকারকে তো নির্বাচিত সরকার বলা যায় না। আর এইসব উপদেষ্টা বা এই সমস্ত উপদেষ্টাদের আশেপাশে যারা আছে তারা মনে হয় ভোটের কথা বললেই মনে একটা পাপের কাজ করেছি। বিএনপি শুধু ভোটের কথা বলে। আরে ভাই, বিএনপি তো ভোটের জন্য লড়াই করছে গত 15 বছর যাবৎ, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সমগ্র বাংলাদেশে বড় বড় সমাবেশ মহাসমাবেশ করে একটি কথা বলেছেন যে আপনি ভোটের অধিকারের জন্য আমার দলের পাশে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। আপনি ভোটের অধিকার পাওয়ার পর যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, বিএনপিকে ভোট দিতে হবে এটাও কখনো বলেননি। অর্থাৎ ভোট ছাড়া নির্বাচিত সরকার বলার কোনো সুযোগ নেই। এই জিনিসটা যত তাড়াতাড়ি এই উপদেষ্টা পরিষদ বা এই সরকার অনুধাবন করবে। এবং আমি যদি আপনাকে আরও একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই সরকারের মূল কাজগুলো যা ছিল, আমি আপনাকে যদি এক দাগে বলি তারা সেই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে, সেটা খুব একটা ভুল হবে না। কারণ হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি কী ছিল? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আপনি পেরেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে? রমজান মাসে হঠাৎ করে বলেন সবজির দাম কমছে, সবজির দাম কমছে। বাকিগুলোর কি অবস্থা? তখন তো শীতের শেষ ছিল, শীতের সিজন ছিল। এখন কি অবস্থা? এখন তো সবজির দামও চড়া। আপনি জুলাই গণ অভ্যুত্থানের যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে যাওয়ার পরে সেখানে স্বাস্থ্য উপদেষ্টাকে অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক বলতে তাকে মানে ঘেরাও করার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত আপনি সেই দূরে দেখেন, আপনি পটুয়াখালীর বাউফলে একটা ছেলে 18 বছরের একটা যুবক ঢাকা একটা ছোট চাকরি করত, গুলিবিদ্ধ হয়ে সে বাড়িতে চলে গিয়েছে। তার বাবা চিকিৎসা করাতে গিয়ে গরু বিক্রি করেছে, বাড়ির হাঁস মুরগি বিক্রি করে তারপর চিকিৎসা করাতে না পেরে সেই ছেলেটা এই 3-4 দিন আগে মৃত্যুবরণ করেছে, খবরের কাগজে এসেছে।
যেই ছেলেদের রক্তের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় আসলেন, যেই ছেলেদের আত্মাহুতির মধ্য দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, সেই ছেলেদের চিকিৎসা দিতে ব্যর্থ হলেন। অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের তালিকাটা আজ পর্যন্ত আপনি ঠিকমতো করতে পারলেন না। তা আপনার কী করেছেন 8 মাসে? আমি আবারও বলবো, যদি আপনার সদিচ্ছা থাকতো যে আমি একেবারে স্পষ্টত বলি, এই সরকারের শুধুমাত্র একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই সরকারের অন্য কোনো কাজ নেই। নির্বাচন করার ক্ষেত্রে যদি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার, আমার বন্ধু উনি বলেছেন যে রাষ্ট্রীয় প্রয়োজনীয় যে সংস্কার, আমি মনে করি না রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার তাদের কোনো কাজ নেই। স্পষ্ট কথা, শুধুমাত্র একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন, অর্থাৎ নির্বাচনের নামে আর কেউ যাতে কোনোদিন প্রহসন করতে না পারে, মানুষের ভোট ছাড়া যাতে কেউ ক্ষমতা আসতে না পারে, সেরকম একটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করাই এই সরকারের একমাত্র কাজ। রাশেদ ভাই, আপনি জুলাই অভ্যুত্থানের বিচারের কথা বলছিলেন। এখন আমরা দেখেছি যে মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই বিচার শেষ করতেও তাদের 8 থেকে 10 বছর সময় লেগেছে। তো ডিসেম্বরের আগে এই বিচার শেষ করা কি সম্ভব? আমার মনে আছে সেটি হলো আইন উপদেষ্টা এবং একই সাথে যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা যেটি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তারা বিচারটা করতে চায়। এবং আসিফ স্যারের যে বক্তব্য ছিল যে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা সুযোগ পাই তাহলে গণহত্যার বিচারটা আমরা করব। এখন ডিসেম্বরে যদি আপনি গণহত্যার বিচার করতে চান, তার আগে তো আপনাকে অনেকগুলো মামলার রায় দেওয়া দরকার ছিল। কারণ কি? কারণ মনে করেন যে এখন একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলা শুরু হয়েছে, বাট জুলাই অভ্যুত্থানের যে বিচার সেটা কিন্তু এখনো মানে আলোর মুখ দেখেনি। আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম, সে তো পালিয়ে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা এই মুহূর্তে সম্ভবপর নয়। তো আপনি যাদেরকে গ্রেপ্তার করেছেন, মনে করেন তাদেরকে সালমান এফ রহমান বলেন, আনিসুল হক বা যাদেরকে ধরেছেন তাদেরকে ফাঁসি দিতে চান। গণহত্যার বিচার মানে কি? বিচার মানে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া। তার আগে তো তাদেরকে 2-1টা রায় দিতে হবে। তাদের নামে মিনিমাম 100টা মামলা হবে, হয়তো অনেকগুলো হয়েছে, অনেকগুলো প্রসেসিং সামনে হবে। এখন যে মামলাগুলো আপনার তাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট দেখানো হয়েছে বা শুরুতে যে মামলায় গ্রেপ্তার করলেন, এই 8 মাসেও কি আপনি রায় দিতে পারলেন না? ডিসেম্বরের মধ্যে কেমনে গণহত্যার বিচার হবে? দেখেন, শুধুমাত্র অনেকেই তো বলছেন যে বিচার দ্রুত করতে গেলে ভুল হতে পারে, যেটা পরবর্তীতে এখন তো এই কথা বললে হবে না। তাহলে এই মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের প্রয়োজনটা কি? আর কথা হলো যে যদি গণহত্যার সবার বিচার করতে চান, একটা ট্রাইব্যুনাল দিয়ে সম্ভবপর নয়, মিনিমাম 10 থেকে 20টা ট্রাইব্যুনাল লাগবে। এই যে প্রসিকিউটর কয়জন আছে, এদের মাধ্যমে আপনি আওয়ামী লীগের মতন এই যে সন্ত্রাসী মাফিয়া, ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ, এদের বিচার আপনি কিভাবে করবেন? সুতরাং এই যে একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার করতে চাওয়া, এটা প্রহসন। বরং ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াতে হবে, আদালতের সংখ্যা বাড়াতে হবে। দ্রুত ডিসেম্বরের আগে আওয়ামী লীগের বিচারটা শেষ করতে হবে। অন্যথায় রেগুলার কোর্ট ছিল, সেখানে বিচার হইতো। রেগুলার কোর্টে তো আর এই বিচার হবে না। তো আমরা যেটা মনে করি, দেখেন, বিচার শুধুমাত্র ব্যক্তির হলে হবে না, সংগঠনেরও বিচার হতে হবে। আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে এই সংগঠনটির বিচার হতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া বিধান ছিল, সেটার কেন পরিবর্তন হলো? যদি আপনারা আওয়ামী লীগের বিচার করতে এতটাই আন্তরিক হতেন, তাহলে ওইটার পরিবর্তন করতেন না। আমরা সরকারের কাছে আবারও আহ্বান জানাই যে সংগঠনের বিচার করার যে ধারা, ওইটাকে অন্তর্ভুক্ত করতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই দল হিসেবে অবশ্যই তাদের বিচার হতে হবে। আরেকটি বিষয়ে একটু কথা বলি, অনেকদিন আসলে অনেকে আমাকে বলেছেন যে এই বিষয়টি নিয়ে যাতে আমি কথা বলি। আমাদের স্বাস্থ্য খাত, আমরা দেখে আসছি যে আমাদের হাসপাতালে চিকিৎসা নাই। আমি আমার জেলা ঝিনাইদহ, সেখানে গেলে আমি সদর হাসপাতাল, ওই হাসপাতাল আমি ঘুরে আসি যে চিকিৎসার কী অবস্থা। সেখানকার ডাক্তাররা আমাকে মোটামুটি সবসময় যেটি জানায় যে রাশেদ ভাই, এখানে আসলে আমাদের নার্সের সংকট, এখানে আমাদের ডাক্তারের সংকট, এখানে আমাদের মেডিসিনের সংকট, এখানে বিভিন্ন যারা স্ট্রোক করে আসে তাদেরকে আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারি না। আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু ব্যাংকের ম্যানেজার। এখন ব্যাংকের ম্যানেজারকে দিয়ে আপনি স্বাস্থ্য খাত উদ্ধার করতে চান, সেটা কি সম্ভবপর নয়। আমরা এর আগে কিন্তু বারবার বলেছি
যে আমাদের দেশের দুইটা জিনিস কিন্তু যদি পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার করে আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রথমত হলো শিক্ষা খাত, দ্বিতীয়ত হলো চিকিৎসা খাত। এবং শিক্ষা খাতের কতটুকু পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। দেখেন আমাদের এই যে শিক্ষার্থীরা যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিল, আন্দোলন করলো, প্রধান উপদেষ্টাকে একবারও বলেছে যে বাবারা তোমরা আন্দোলন করেছো, এখন তোমাদের পড়ার টেবিলে ফিরে যেতে হবে। দেখবেন যে ছাত্ররা এখন কোনো একটি সমস্যা হলে রাস্তা অবরোধ করে, স্কুলে যায়, কলেজে যায়, মানে বিভিন্নভাবে কিন্তু তারা এখন পড়ার টেবিল ছেড়ে তারা কিন্তু বিভিন্ন মবের মধ্যে রয়েছে, বিভিন্ন আন্দোলনের মধ্যে রয়েছে। একটা জাতি কোনোভাবে আসলে আন্দোলনের মাধ্যমে আসলে ওই যে রাষ্ট্র গড়তে পারে না। এই জন্য এই শিক্ষার্থীদেরকে এখন অবশ্যই পড়ার টেবিলে নিতে হবে। দ্বিতীয়ত 30 সেকেন্ডে শেষ করি। স্বাস্থ্য খাত দেখেন একটি ভঙ্গুর অবস্থা, গ্রামগঞ্জের হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নাই। এমনকি ঢাকা শহরে যে সরকারি হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল বলেন, সরওয়ার্দী বলেন, অন্যান্য যে মিটফোর্ড রয়েছে, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা নাই, আইসিইউ পায় না। এই কারণে কিন্তু আপনাকে প্রাইভেট হাসপাতালে যেতে হয়। তো আমাদের যিনি ব্যাংকের ম্যানেজার রয়েছেন তাকে দিয়ে তো এই স্বাস্থ্য খাত উদ্ধার করা সম্ভবপর নয়। তাহলে আপনি এই স্বাস্থ্য খাতের সংস্কার আপনি কিভাবে করবেন? সরকারের এজেন্ডা কি আমি আপনি কেউ জানি না? জি, আমরা একটি বিরতি নিয়ে আসি রহমতুল ভাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি রহমতুল্লাহ ভাইয়ের কাছে। রহমতুল্লাহ ভাই, আমরা গণহত্যার বিচার নিয়ে আলোচনা করছিলাম। বিচার যে গতিতে এগুচ্ছে, আর আপনি কি তাতে সন্তুষ্ট কিনা? আমি আপনাকে আবারও সেই পুরনো কথা বলবো যে এই সরকারের পক্ষে তার খুব একটা দায়িত্বও নাই, তার কোনো দায়ও নাই। এই যে গণহত্যার বিচারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের বিচারের কথা বলা হচ্ছে, এগুলো কিছুই তাদের করারও প্রয়োজন নেই। কারণ কি, এই গণহত্যার বেনিফিশিয়ারি কিন্তু এই সরকারের যারা সদস্য তারা। এই গণহত্যা না হলে এরকম রাস্তা থেকে ঘুরতে ঘুরতে এসে তারপরে এই যে গরম চেয়ারে বসার সুযোগ তারা পেতেন না। তো তাদের দরকারটা কি এই গণহত্যার বিচারে করা? এটা আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করতো, ওনারা এখন আগস্টের চেতনার বড়ি বিক্রি করা শুরু করেছেন। এই বিচার তাদের পক্ষে করা সম্ভব না। আমি ছোট মানুষ, এক দাগে কথা বললাম, তার পক্ষে এটা করা সম্ভব না। আমরা যে একটু আগে আলাপ করলাম না, যে আলোচনা করলাম যে ডিবি প্রধানকে সরানো হলো, কয়েকজন আওয়ামী লীগারদের ধরছে, এটিই তাদের ভাল লাগে নাই। এরা গণহত্যার বিচার করবে কীভাবে? গণহত্যার সংখ্যা বের করতে তাদের 6 মাস সময় লাগছে, এখনো শেষ হয় নাই। এরপরে গণহত্যার আপনারা যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা 300 কোটি টাকা নাকি বরাদ্দ করা হয়েছে। আমি যে আপনাকে বললাম যে সেই দিন একটা ছেলে তার বাবা বাড়ির গরু বিক্রি করে তারপর তার চিকিৎসা করাতে হয়েছে, কেন তার চিকিৎসা ঠিক মতো হলো না? এরকম হাজার হাজার ছেলের কোনো চিকিৎসার ব্যবস্থা এখনো করা হয়নি। তাদের পারিবারিক কোনো খোঁজখবর না হলে এই 300 কোটি টাকা কার পকেটে গেল, কিসের জন্য ব্যয় করা হলো? গণহত্যার বিচার এই সরকারের পক্ষে করা সম্ভব না। একটি ট্রাইব্যুনাল করেছে আজকে 8 মাস। ইভেন একটি সুষ্ঠু নির্বাচনও তারা যে করবে সেই পরিস্থিতিটা তারা নিজেরাই কিন্তু ঘোলাটে করে ফেলছে। যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, আমি আপনাকে মনে করে দিই, 90-এর গণ অভ্যুত্থানের পরে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে যে তার দোষটা কী ছিল? 2-3টে ইলেকশন করছে, যে ইলেকশনটা মানুষ ভোট দিতে পারে নাই, তার অপরাধে মানুষের আন্দোলনের কারণে সেদিন তার পতন হয়েছিল। পতন হওয়ার পরে 5 দল 7 দল 15 দলের রূপরেখা অনুযায়ী প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তার নেতৃত্বে যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছিল সেটিও কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তত্ত্বাবধায়ক সরকার না। অনেকে ভুল বলে থাকেন, সেটি একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। মাত্র 3 মাসের মধ্যে যে নির্বাচন তারা করেছিল, আজও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ভালো নির্বাচন সেই নির্বাচনটা হয়েছিল, 91 নির্বাচন। অর্থাৎ যদি সদিচ্ছা থাকে তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব মাত্র 3 মাসে। তো সেই সরকারের কি দায়িত্ব ছিল 88 নির্বাচনে কেমন ভোট ডাকাতি করলো, হোসেন মোহাম্মদ এরশাদ যাদেরকে খুন করেছিল তাদের বিচারের দায়িত্ব কি ওই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল? ছিল না। কারা বিচার করেছে? পরবর্তীতে বিএনপি সরকার এসে তারপর হোসেন মোহাম্মদ এরশাদকে গ্রেপ্তার করেছে, তার বিচার করেছে, তার বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করেছে বিএনপি। অর্থাৎ বিএনপি ভুক্তভোগী ছিল, বিএনপি তার ব্যবস্থা গ্রহণ করেছে। আজকেও গত 15 বছরে বিএনপি সহ যে সমস্ত স্টেক হোল্ডাররা নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন
খুনের এবং গ্রেফতারের শিকার হয়েছে, তারা ভুক্তভোগী, তারা বিচার করবে, তাদের দায় রয়েছে। কারণ তাদের বিচার করতে হবে এই কারণে যে তাদের উপরে জুলুমটা করা হয়েছে, অন্যায়টা করা হয়েছে। এই সরকারের কেউ তো ভুক্তভোগী না, এই সরকারের কাউকে তো করে। হ্যাঁ, একজন ব্যক্তি আছেন যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখনো তার উপরে আস্থা রাখতে চাই। তিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক। তাকে কিছুটা নাকানি চুবানি খাইয়েছে হাসিনা, এবং সেই নাকানি চুবানির ক্ষোভ ক্রোধ কিছুটা তার মধ্যে কাজ করে। তিনি মাঝে মাঝে বলেন, কিন্তু আমার মনে হয় না যে তার ডান বামে যারা আছে তারা এই বিচার করার কোনো রকমের যোগ্যতা রাখেন এবং ইচ্ছা আছে। আমার কাছে মনে হয় সেটাও তাদের নেই। কারণ যতদিন পর্যন্ত এই বড়ি বিক্রি করে চলানো যায় ততদিন পর্যন্ত তারা চেয়ারের আর ক্ষমতার আরামটা ভোগ করতে চান। সো এটা তাদের পক্ষে সম্ভব না। গণহত্যার বিচার করার জন্য জনগণের নির্বাচিত এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ভুক্তভোগী তারা এসে তার মর্ম বেদনা বুঝে তারা তাদের বিচার করতে পারবে। রাশেদ ভাই, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ তাদের 5 বছর ক্ষমতা দিচ্ছে, আর রহমতুল্লাহ ভাই বলেছেন যে নির্বাচন দেওয়ার ব্যাপারে কোনো পরিষ্কার কোনো ধারণা পাচ্ছেন না, ধোঁয়াশা। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের আপনার দেখেন, তার আগে আরেকটি কথা আপনাকে বলি। আমি ফেসবুকে একটি পোস্ট লক্ষ্য করলাম, আজকে যে ড্রোন শো করা হলো সেখানে আপনার যাদের আসলে দেখানো দরকার ছিল তাদেরকে দেখানো হয়নি। আমি ইতিমধ্যে বলেছি যে ছাত্রদল নেতা ওয়াসিম দ্বিতীয় শহীদ, চট্টগ্রামের যে আন্দোলন এটি কিন্তু বেগবান করেছিল যখন সবার কাছে মেসেজটা পৌঁছে যায়, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, যে তাদের একজন কর্মী মারা গেছে। তারা কিন্তু ব্যাপকভাবে রাজপথে নামে, সাধারণ শিক্ষার্থীরা নামে, যে একজন ছাত্র মারা গেছে, সবাই কিন্তু নামে। চট্টগ্রামে তো যাই তাই আন্দোলন হয়নি। দেখেছেন যে ছাত্রলীগের নেতাদেরকে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে, রাজনৈতিক কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই বিল্ডিং থেকে কিন্তু ফেলিয়ে দিয়েছে। তার মানে আন্দোলনটা, শেখ হাসিনা কিন্তু এটা নিয়ে কথা বলেছিল যে আমার কর্মীদেরকে ফেলিয়ে দিচ্ছে, এরা এতটাই অমানবিক। তার মানে চট্টগ্রামের আন্দোলন ঢাকার পরে সর্ববৃহৎ আন্দোলন হয়েছে। তো সেই ছাত্রদল নেতা ওয়াসিমকে আপনি দেখাতে পারেন না, আর আপনি বলেন যে সার্বজনীন একটি উৎসব করলাম। মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার তো ক্ষোভ কেন? আপনি তো টেলিভিশন সিনেমা বানিয়ে আপনি তো মানে ওই যে এক ধরনের ইসলামের প্রতি আপনার কতটা ভালোবাসা রয়েছে বা ভালোবাসা নাই সেটা কিন্তু আপনি দেখিয়েছেন। তো যাই হোক, আমার প্রশ্ন হলো, যাত্রাবাড়ির আন্দোলনটা যদি বাংলাদেশে না হতো, এই গণঅভ্যুত্থান কি হতো? হতো না। সেখানে আন্দোলন কারা করেছে? ওই যাত্রাবাড়ির আশপাশে যে মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেম ওলামা। আপনি কি একজন মাদ্রাসার শিক্ষার্থীকে আজকে দেখাতে পারতেন না? আমি তো মনে করি যে এই যে এখন বলা হচ্ছে, ফারুকী সাহেব বলছে যে ম্যানেজমেন্টের সমস্যা ছিল। ভাই, তোমার প্রতি যদি ইসলামের প্রতি এতই ভালোবাসা থাকতো, আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তুমি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে সেখানে দেখাতে যে তারা এইভাবে তাদের সাদা পাঞ্জাবি রক্ত ভিজে রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। তো আপনি যে প্রশ্ন করলেন যে সরকারের আপনার যে 5 বছর থাকার ইচ্ছা, দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে জনগণ চায় যে আমরা 5 বছর থাকি। এই যে চেয়ার না, পিছনের এই চেয়ার, এখানে বসতে খুব মজা লাগে। মানে একটা কথা আছে, সেটি হলো আপনার মানে ভালো মানুষও যখন চেয়ারে বসে তখন সে আসলে আপনার শয়তান হয়ে যায়। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই একটা প্রবাদ কিন্তু বাংলাদেশে রয়েছে। তো সেই জায়গায় এই সরকারের উপদেষ্টাদের মাঝে 3টি ভাগ আমি আপনাকে যদি বলি। একটা পক্ষ মনে করে যে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দেওয়া দরকার, আরেকটা পক্ষ মনে করে না ডিসেম্বর না জুনের মধ্যে, আরেকটা পক্ষ মনে করে যে আমাদের ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, মানে নতুন দল এনসিপি প্রতিষ্ঠিত করতে হবে, এবং তারা এখনো গুছিয়ে উঠতে পারে নাই, জেলা কমিটি দিতে পারে নাই। এই জন্য তাদের আসলে 5 বছর সময় দিলে তারা 5 বছরে ব্যাপকভাবে গুছিয়ে উঠতে পারবে। কিন্তু দেখেন, 5 বছর যদি আপনি তাদেরকে সময়, মানে সরকার এই সময় পায়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু ইতিমধ্যে অবস্থান ক্লিয়ার করেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন অথবা জুনের মধ্যে। তার মানে তার অবস্থান ক্লিয়ার, তিনি এর বাইরে যেতে চান না। কিন্তু কোনো কোনো উপদেষ্টার এখন এই মুহূর্তে আসলে ওই ক্ষমতার লোভটা পেয়ে বসেছে যে 5 বছর থাকতে হবে, নতুন দলকে প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বিভ্রান্ত করতেছে নানানজন নানান ধরনের কথা বলে। তবে আমরা যেটি মনে করি, যেটি রহমতুল্লাহ ভাই বললেন, দেখেন এই মুহূর্তে এই উপদেষ্টা পরিষদের উপরে জনগণের বা রাজনৈতিক দলগুলোর আস্থা নাই, কিন্তু একজন ব্যক্তির উপরে কিন্তু মানুষের আস্থা রয়েছে। সেই ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে নিয়ে কিন্তু আমরা কেউ সমালোচনা করছি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা, ডক্টর মোহাম্মদ ইউনূসের
গ্রহণযোগ্যতা যদি মনে করে যে নতুন কোনো পার্টি মনে করে যে আমাদের গ্রহণযোগ্যতা আমাদের জনপ্রিয়তা, তাহলে তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা বাংলাদেশের সকল দল, সকল মত। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্নে সবাই কিন্তু একমত ছিল। তার মানে কি? তার মানে তার সফলতা হলো আমাদের সকলের সফলতা। কিন্তু আমার কথা হলো, যারা তাকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে আসলে সম্মান করতে চায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 5 বছর থাকুক, এটি কারা চায়? এটি চায় আওয়ামী লীগ। তারা প্রমাণ করতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি 5 বছর আদৌ থাকে, তাহলে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কি 5 বছর সরকারকে চালানো সম্ভব? কয়জন ব্যক্তি রয়েছে? আমি স্বাস্থ্য উপদেষ্টার কথা বললাম, সংস্কৃতি উপদেষ্টার কথা বললাম, আরো অনেক উপদেষ্টা আছে যাদের কোনো কাজ আমরা দেখি না। আমরা তো হয়তো কয়েকজন মাত্র উপদেষ্টার কাজ দেখতেছি, 3-4 জন হাতে গোনা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে সকলের কাছে প্রিয়। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ দিয়ে সবার কাজকে মূল্যায়ন করা যাবে না। তো আমাদের যে বক্তব্য গণ অধিকার পরিষদ বলেছিল সেটি হলো জাতীয় সরকার। যদি অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যখন গঠিত হলো, তখন যদি জাতীয় ঐক্যমতের সরকার বা সবার অংশীদারিত্বের সরকার যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হয় না এবং দেশটা আরো ভালো চলতো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, গণহত্যার বিচার হতো এবং অনেক রাষ্ট্র সংস্কার হয়ে যেত। আমি শেষ করবো এই কথা বলে, আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বলেছেন বিবিসি সাক্ষাৎকারে যে এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করি নাই। তাহলে রাষ্ট্র সংস্কার আসলে কবে শুরু হবে? এই উপদেষ্টা পরিষদের কিছু অথর্ব উপদেষ্টা রয়েছে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, যারা গণহত্যার বিচার চায় না। তারা যদি কাজ করত, ফাংশন করত, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেন। কয়েকজন আপনার খুনি মাফিয়া, তাদের কিন্তু ফাঁসির রায় এই আদালত কিন্তু দিতে পারতো, কিন্তু কিছুই হচ্ছে না। এখন শুধু উন্নয়নের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে। আরে ভাই, উন্নয়ন এবং সংস্কারের আগে তো আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কেন করতেছেন না? এখন দেখেন রাজনৈতিক দলগুলো আপনার নতুন বন্দোবস্তের কথা যারা বলছে, তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের স্ট্যান্ড শুরুতে যা ছিল, এখনো পর্যন্ত সেই স্ট্যান্ড রয়েছে। আমাদের কথা একটি, সেটি হলো গণহত্যার বিচার করবেন ব্যক্তির, কিন্তু ব্যক্তির আগে সংগঠনের নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগের বিচার করেন। জি রহমতুল্লাহ, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই ডিসেম্বরে নাকি আগামী জুনে নির্বাচন, সে বিষয়ে শিগগিরই এটার সমাধান চান। তো তার এই বক্তব্যকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন? দেখুন, নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঢাকার জনসমুদ্রে ঘোষণা করেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এখনো পর্যন্ত সেই সমর্থন অব্যাহত আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে ইমেজটা প্রথম দিকে ছিল, তাদের মধ্যে কোনো লোভের কাজ করবে না, তারা যতটুকুন প্রয়োজন ততটুকুন কাজ করে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি প্রত্যাশা ছিল। কিন্তু এই কিছু কিছু উপদেষ্টা এবং কিছু কিছু উপদেষ্টাদের, সিনিয়র উপদেষ্টা, জুনিয়র উপদেষ্টা, তাদের যে সমস্ত আচার আচরণ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, এগুলোতে কিন্তু তারা এখন মোটামুটি একটা বিতর্কের মুখেই পড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কিন্তু খুব আনন্দদায়ক বিষয় না, এটা খুব দুঃখজনক বিষয় এবং আমাদের জন্য বিব্রত, কারণ আমাদের রক্ত, শ্রম, ঘাম, সমর্থন এর মধ্য দিয়ে কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত। সো যখন নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলতে শুরু করেছিলাম, একটা রোডম্যাপ চাচ্ছিলাম, তখন আপনার মনে আছে যে হঠাৎ করে সেনাপ্রধান একদিন বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। ঠিক একদিনের মধ্যে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার বিশেষ সহকারী জাতিসংঘে বসে, আপনার যদি মনে থেকে থাকে, সেইখান থেকে তিনি এটা বললেন যে না, সংস্কারের 18 মাস পরে না কি যেন একটা কথা বলেন। অর্থাৎ এই যে ধূম্রজাল জাতীয় কথাবার্তা কিন্তু এখনো শেষ হয় নাই। প্রধান উপদেষ্টা নিজেই তো এক এক সময় এক এক কথা বলেন, আমরা বিব্রত হই। উনি একবার বলেন ডিসেম্বরের মধ্যে, উনি একবার বলেন ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে, একবার বলেন ফেব্রুয়ারি মার্চে। এই কথাগুলো প্রধান উপদেষ্টার মতো মানুষের কাছ থেকে মানায় না। ডিসেম্বরের মধ্যে যে শব্দটা এসছে এবং সেনাপ্রধান সাহেব যে কথাটা বলেছেন 18 মাসের মধ্যে, সেটা ডিসেম্বরের মধ্যেই হয় এবং বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী ডিসেম্বর জানুয়ারি এই সময়টাই নির্বাচন হয় এবং আমার মনে হয় যথাযথ সম্মান সহকারে বিদায় নেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব যথাযথভাবেই বলেছেন যে এর মধ্যেই এটার ঘোষণা করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাশেদ ভাই, আজকে নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে গণপরিষদ নির্বাচন চান তারা, একই সাথে জাতীয় নির্বাচনের গুরুত্ব দিতে চান। তো এই যে গণপরিষদ নির্বাচন চান, তো আপনাদের অবস্থান কি?
দেখেন আমরা ছোট করে শেষ সবসময় করবেন, কিন্তু- 1-1.5 মিনিটে আমরা শেষের দিকে। আমরা সবসময় বলেছি যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। আজকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে এনসিপি আয়োজিত যে পয়লা বৈশাখ অনুষ্ঠান পালিত হয়েছে, সেখানে দর্শক কি পরিমাণ ছিল বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ উপস্থিত ছিল। ফেসবুকে কিন্তু ইতিমধ্যে এটি নিয়ে সমালোচনা বা ট্রল শুরু হয়েছে, যে অনেকে কিন্তু বলে আসছে যে একটি দল, ফেসবুকে কিন্তু লেখালেখি, আমি নাম মেনশন করছি না, যে ওই দলের নেতাকর্মীরা যখন কর্মী বা সদস্য সাপ্লাই বন্ধ করে দেয় তখন আর এই এনসিপির লোক হয় না। আজকে তো সেটির প্রমাণ হলো। তো যাই হোক, আমার যে কথা সেটি হলো, দেখেন এই নাহিদ ইসলাম যিনি গণ অভ্যুত্থানের পোস্টার বয়, মুখপাত্র, যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, তার উপর কিন্তু জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল কি, যে তিনি সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করবেন এবং গণহত্যার বিচারটা শেষ করবেন, এবং তিনি একজন সফল উপদেষ্টা হিসেবে পদত্যাগ করবেন। এই কাজগুলো শেষ করার পরে কিন্তু তিনি এই কাজগুলো একটি শেষ না করে তিনি পদত্যাগ করেছেন। এখন তিনি বিভিন্ন গরম বক্তব্য দিচ্ছেন, কোনো কোনো বক্তব্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে। দেখেন, সরকারের চেয়ারে থেকে যে কাজগুলো তিনি বাস্তবায়ন করতে পারতেন, কেন তিনি বাস্তবায়ন না করে তিনি পদত্যাগ করতেন? আজকে তো নাহিদ ইসলামকে এই সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেওয়া লাগতো না, ওই কাজটা তিনি নিজেই করতে পারতেন, তিনি করেননি। তার মানে কি? তার মানে আজকে আমরা যে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা বারবার চিল্লাচ্ছি, এটা চিল্লাইতে হতো না যদি নাহিদ ইসলাম এই কাজগুলো করতেন। তার উপর আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনিও কিন্তু পদত্যাগ করলেন। তার কাছে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার থেকে দলের প্রধান হওয়া, দল গঠন করা, সেটি প্রাধান্য পেল। এটি কিন্তু জনগণ হতাশ হয়েছে। জি, রহমতুল্লাহ, আপনাকে দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই সমালোচনা করছেন যে সরকার তার মেয়াদ প্রলম্বিত করতে চায়। কারণ হিসেবে নির্বাচন আসলে কবে হবে, ডিসেম্বরে নাকি জুনে, কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না। সেই প্রেক্ষিতে অনেকে এটার সন্দেহ করছে। তো আপনি কি মনে করছেন? না, আমি তো আপনাকে স্পষ্ট করে কয়েকবারই বললাম, সেটা হচ্ছে যে এই সরকারের কাছে এখন একটাই মনে হয় এজেন্ডা, সেটা হচ্ছে যে কিভাবে ছলচাতুরি করে এই ভুলভাল বুঝিয়ে তারপরে তাদের ক্ষমতার মেয়াদটা যেন বাড়াতে যাচ্ছে। ওই ফ্যাসিবাদের যেই পথে হেঁটেছিল, আমার মনে হয় যে এই সরকার সেই পথেই হাঁটছে। এটা তাদের জন্য খুব দুঃখজনক হবে, জাতির জন্য কলঙ্কজনক হবে। অতএব তাদের পক্ষে অন্য কোনো সংস্কার আমি বললাম, নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কার তাদের পক্ষে করা সম্ভব না। গণহত্যার বিচার করা সম্ভব না, আইন শৃঙ্খলার উন্নয়ন করা সম্ভব না, আওয়ামী লীগের বিচার করা সম্ভব না। অতএব যদি তাদের মান সম্মান সহকারে তাদের দায়িত্ব যতটুকুন, সংবিধানে যদি আপনি খুঁজতে চান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্ব, একটা দায়িত্বই আছে, যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন। সেটা যদি এত সময় লাগে না, 3 মাস সময় যথেষ্ট। আমি আপনাকে প্রমাণ দিয়েছি। আপনি যদি বলেন যে এতটুকু সময়ের মধ্যে কি এতদিনের জঞ্জাল দূর করা সম্ভব, আপনি একটু পিছনে যদি যান, 1975 সালের 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় সিপিআই জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে মাত্র 3 মাসের মধ্যে আওয়ামী লীগের দীর্ঘদিনের যে জঞ্জাল, মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং দেশের যে সামগ্রিক পট পরিবর্তন তিনি করেছিলেন, ওই 3 মাস যদি কেউ সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে 3 মাসের মধ্যে কি কি সম্ভব। এই সরকার অযোগ্যতার প্রমাণ দিয়েছে, অদক্ষতার প্রমাণ দিয়েছে। অতএব তাকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সেরে স্বেচ্ছায় তার বিদায় নিয়ে চলে যাওয়া উচিত। এবং জনগণের নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দেয়, যাকে ক্ষমতায় বসায়, তারাই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। জি, আমি যেটি বলতে চাই একেবারে 20 সেকেন্ড। দেখেন, আমি আবার রহমতুল্লাহ ভাইয়ের সাথে কিছুটা দ্বিমত। সেটি হলো, একটি অভ্যুত্থান হয়েছে, একেবারেই শেষ, একটি অভ্যুত্থান হয়েছে এবং মানুষ কিন্তু এখন রাষ্ট্র সংস্কার চায়, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। তবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে তো আপনার খুব বেশি সময় লাগবে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা, কার কাছ থেকে আপনি রাষ্ট্র সংস্কার করবেন? রাষ্ট্র সংস্কার যে রাষ্ট্রটাই বোঝে না, তার কাছ থেকে রাষ্ট্র সংস্কার দাবি করে লাভ দিয়েছেন, তার মধ্যে আসলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব। প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমটাও কিন্তু স্পষ্ট না। উনিও এক সময় বলেন তার নিজের কথাও তো ঠিক। আমরা শেষে প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটা দিয়েছেন, তার মধ্যে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার সম্ভব। কিন্তু কথা হলো,
কেউ কেউ আবার এই জায়গাটা 5 বছরে নিয়ে যাচ্ছে, যাদের আসলে ক্ষমতার নতুন ভাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে তাদের পক্ষে সম্ভব। আমি শেষ করে দিই, নির্বাচন নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমার মনে হয় প্রধান উপদেষ্টার উচিত হবে এই ধোঁয়াশা দূর করা এবং এই লক্ষ্যে আমরা মনে করি একটি জাতীয় সংলাপের আহ্বান করা। ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।